ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনমনা যেন দিগবালিকার, ভাসানো মেঘের ভেলা। সারা জীবন দিয়ে গিয়েছি এটা ভুল কথা, আমি সারা জীবন পেয়েই গিয়েছি। আমি আমার ছাত্রদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে, আমার সহকর্মীদের কাছ থেকে এবং আমার সংসারের কাছ থেকেও, আমার স্ত্রীর কাছ থেকে, আমার সন্তানদের কাছ থেকে, আমার নাতনির কাছ থেকে শুধু পেয়েছি, দুহাত ভরে সেগুলো গ্রহণ করেছি। বিনিময়ে আমার ধারণা আমি কিছুই দিতে পারিনি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা রানীগঞ্জে জন্মগ্রহণ করেছি, নিজেকে গর্বিত মনে করি যে জন্ম আমার রানীগঞ্জে। এবং এই রানীগঞ্জের সঙ্গে যারা আমাদের প্রচুর দিয়েই গেছেন, আমরা এমন কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। সেরকমই একজন মানুষ, সেরকমই একজন ব্যক্তিত্ব আমাদের টিটিবি কলেজের প্রাক্তন অধ্যাপক, বাংলার অধ্যাপক এবং বাংলা সাহিত্য জগতের এক দিকপাল ব্যক্তিত্ব শ্রী ডক্টর মনোজ চক্রবর্তী। আমরা স্যারের কাছে এসেছি, স্যার কেমন আছেন? কি রয়েছেন, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছেন, এক একজন বিখ্যাত মানুষ হয়ে উঠেছেন। তারা সবাই জানতে ইচ্ছে করেন যে স্যার আমাদের কেমন আছেন। স্যারের ব্যাপারে বলার কিছু অপেক্ষা রাখে না। আমাদের রানীগঞ্জ শহরে যে স্যার তার কর্মজীবন টিটিবি কলেজে আমরা স্যারকে পেয়েছি, নিজেদের আমরা ধন্য মনে করছি। কিন্তু প্রচার বিমুখ এবং কোনো রকমভাবে স্যার রাজি হতে চাননি এই ইন্টারভিউ দেওয়ার, কিন্তু কোনো রকমভাবে স্যারকে রাজি করিয়েছি। এবং আপনাদের ভালোবাসা এবং স্যারের প্রতি ছাত্রদের যে ভালোবাসা, ছাত্র দরদি স্যার, আপনারা সবাই জানেন। স্যার, আপনি এখন কেমন আছেন? শারীরিক দিক থেকে খুব একটা কিছু অসুস্থ নই, তবে বার্ধক্যটাই বড় হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য কর্মক্ষমতা অনেক কমে গিয়েছে। তার নাহলে এমনি ভালোই আছি। স্যার, এখন আপনার নতুন কিছু লেখা কিছু লিখছেন? পুরনো প্রবন্ধগুলো নিয়ে একটা বই করার ইচ্ছে ছিল। এটার উদ্যোগ নিয়েছিলাম বিশেষ কারণে। শিয়ারশোলে একটি রামকৃষ্ণ আশ্রম আছে। ডাক্তার শান্তিরাম পণ্ডিত এই আশ্রমটি সূচনা করেন। তাকে অকৃপণভাবে সাহায্য করেছেন ডাক্তার দুলাল চন্দ্র সিংহ রায়, ডাক্তার প্রভাত রঞ্জন ঘোষ, ডাক্তার আনন্দময় বিশ্বাস এবং রাজপরিবারের একজন বিঠল মালিয়া। সেই সঙ্গে 2-4 দিন পরে যোগ দিয়েছেন ডাক্তার নিরাপদ মণ্ডল। এই 6 জনকে আমি রত্ন বলে মনে করি এবং এই 6 জন রত্ন স্তম্ভের উপর ভিত্তি করেই আশ্রমটি গড়ে উঠেছিল। কিন্তু বইটি আমি ছেপে উঠতে পারিনি এখনো। ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে আর পারা যাবে না। তাছাড়া নতুন কোনো বই করার আর ইচ্ছা নাই। কেন মনে হচ্ছে পারা যাবে না? পরিশ্রম করার ক্ষমতা চলে যাচ্ছে, তো এই একটা প্রধান কারণ। অবশ্য ডাক্তারবাবু, ডাক্তার শান্তিরাম পণ্ডিত আমাকে সম্পূর্ণ সহায়তা করবেন বলেছেন। দেখা যাক কি হয়। আমাদের সবার ভালোবাসা রয়েছে যে আপনি ঠিক
পারবেন? দেখা যাক কি হয় শেষ অবধি। বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সংস্কৃতি সাহিত্যের উনি টিডিপি কলেজে সব বিষয়ই পড়াতেন। আমরা স্যারের কাছে যাব। আগেকার যে পড়াশোনা আপনারা যখন পড়িয়েছেন ছাত্রদের এবং এখন বিস্তর ফারাক, কি বলবেন পড়াশোনার ব্যাপারে? ব্যাপারটা হচ্ছে, আমার যিনি অগ্রজ প্রতিম ডক্টর রামদুলাল বসু, যিনি আমাকে বরাবর ভাইয়ের মতো স্নেহ করেছেন এবং আমার সাংস্কৃতিক বিকাশের জন্য যথাসাধ্য সাহায্য করেছেন, তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বলে আমাকে আর সাহায্য করতে পারেন না। তিনি সাহায্য করলে হয়তো আরও অনেক উপকার হতো। তবে আগেকার পড়াশুনোর ব্যাপারে একজন অধ্যাপক দিকপাল ছিলেন, তো তখন স্পেশালাইজেশনের যুগ ছিল না, একজনকেই বহু রকম দিক নিয়ে কাজ করতে হতো। আর বিশেষ করে দাদা আমার ওপর ভরসা রাখতেন এই কারণে যে আমি ইংরেজি এবং সংস্কৃত দুটো সাহিত্যই খানিক পড়েছিলাম। আমি যে সম্পূর্ণ সম্যক নিঃস্নাত তা বলা যায় না, তবু এগুলোতে আমার আগ্রহ ছিল। সেই আগ্রহটাকে ডক্টর বসু কাজে লাগিয়েছিলেন। এই একটা তার কাছে আমার ঋণ রয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় ঋণ আমার ছাত্রদের কাছে। আমার অগণিত ছাত্র এই অঞ্চলে ছড়িয়ে আছে, তারা নানাভাবে প্রশ্ন করে নানা জিনিস জানতে চেয়ে আমার কৌতূহলকে জাগিয়ে রেখেছে। তারাও কিন্তু আমাদের শিক্ষক। গুরুই যে শিষ্যকে বিদ্যাদান করেন তা নয়, শিষ্যও গুরুকে অনেক কিছু শেখায়। আমি আমার ছাত্রদের কাছ থেকেও বহু শিখেছি। এই যে গৌতম আজ যে আমার ইন্টারভিউ নিতে এসেছে, সেও আমাকে নানাভাবে জাগিয়ে রাখবার চেষ্টা করেছে। এই জন্যে আমি আমার ছাত্রদের কাছে অপরিশোধ্য ঋণে আবদ্ধ হয়ে আছি। খুব কম কথার মানুষ, মিতবাক্য, ছাত্রদরদি, প্রচার বিমুখ, এরকম মানুষ এখন এই সমাজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। এরকম মানুষের আমরা বারবার যেটা বলছি, আমরা গর্বিত। বিশেষ করে আমি গর্বিত যে স্যারের সঙ্গে, স্যার যখন টিডিপি কলেজের অধ্যাপনা করতেন সেই মুহূর্তে স্যারের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। বিভিন্ন কবি সম্মেলন স্যার নিয়ে যেতেন, সেসব এখন মনে পড়ে এবং অনেক কিছু স্যারের কাছ থেকে পেয়েছি। এবং স্যার একটুখানি যদি ছোটোবেলাকার কথা বলেন, আপনার জন্ম কোথায় এবং কিভাবে রানীগঞ্জে এলেন? আমার জন্ম বীরভূমের নানুর থানায় কিডনাহাটের কাছে গোমাই বলে একটি গ্রামে। বাল্য শিক্ষা আমার পিতামহের কাছেই। তখন গ্রামে স্কুল ছিল না। পরবর্তীকালে গ্রামে স্কুল হয়, সেখানে মাস্টারমশাইদের কাছে আমি লেখাপড়া শিখেছি। বাল্যশিক্ষা বলতে গেলে বাবা, কাকা এবং পিতামহ এই তিনজনের কাছেই শুরু হয়েছিল। পরবর্তীকালে বোলপুর কলেজে, সিউড়ি বিদ্যাসাগর কলেজে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শেষ হয়। আমার গবেষণা নির্দেশক ছিলেন সেকালের বিখ্যাত অধ্যাপক ডক্টর জীবেন্দ্র সিংহ রায় এবং আমার গবেষণার বিষয়বস্তু ছিল বাংলা কাব্যে ইংরেজ রোমান্টিক কবিদের প্রভাব। এই ইংরেজ রোমান্টিক কবিদের প্রভাব সম্পর্কে আমাকে প্রচুর সহায়তা করেছেন আমার এক শিক্ষক। ইংরেজিতে MA দেওয়ার সময় যার কাছ থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি, অধ্যাপক সদানন্দ চক্রবর্তী। এই সদানন্দ চক্রবর্তীর
সক্রিয় সহযোগিতা না পেলে আমার পিএইচডি সম্পূর্ণ হতো না। এবং টিডিবি কলেজে আমার অধ্যাপক পদ প্রাপ্তির ব্যাপারেও স্যার অর্থাৎ সদানন্দ চক্রবর্তী সক্রিয় সহযোগিতা করেছিলেন। তাঁর সক্রিয় হস্তক্ষেপের ফলেই আমি টিডিবি কলেজে যোগদান করতে পারি। এবং ডক্টর রামদুলাল বসু এই সদানন্দ চক্রবর্তীর সক্রিয় সহযোগিতা আদায় করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আমার অধ্যাপক পদ প্রাপ্তির পেছনে স্যারের অর্থাৎ সদানন্দ চক্রবর্তীর যেমন সাহায্য রয়েছে, অকৃপণ সাহায্য রয়েছে, ডক্টর রামদুলাল বসুরও সাহায্য রয়েছে। এইভাবেই আমার শিক্ষা। তবে কোনোদিন তো বলা যায় না আমি সম্পূর্ণ শিক্ষিত হয়েছি, একথা কেউ বলতে পারেন না। সক্রেটিস একটি বিখ্যাত উক্তি করে গিয়েছেন যে একটি মাত্র জিনিস আমি জানি, আমি কিছুই জানি না। এই যে এই জানাটার দিকেই সদানন্দ চক্রবর্তী বারবার ইঙ্গিত করেছেন, বলেছেন দেখো তুমি যেটুকু জানো সেটুকু কিছুই নয়, তোমাকে আরও জানতে হবে। কিন্তু জানার তো কোনো শেষ নেই এবং কর্মক্ষমতাও সীমিত। কাজেই কোথাও না কোথাও থেমে যাওয়া উচিত, আমি তাই মনে করি। স্যার আগে বিশ্বভারতী স্কুলগুলোতে আপনি পড়িয়েছেন, তারপর দুর্গাপুরে আসা, তারপর আপনি রানীগঞ্জে এসেছেন। এই ব্যাপারটা যদি একটুখানি বলেন। রানীগঞ্জে কত বছর আপনি অধ্যাপনা করেছেন? শেষ অবধি রানীগঞ্জেই টিডিবি কলেজে। ঘটনাচক্রে বিশ্বভারতীর পাঠভবনে আমি সুযোগ পেয়েছিলাম, সেখানে কিছুদিন পাঠভবনে পড়িয়েছি, সেটি ছিল স্কুল। তারপর দুর্গাপুরের তারকনাথ হাই স্কুলেও কিছুদিন পড়িয়েছি, দুর্গাপুরের এমএফসি স্কুলেও কিছুদিন পড়িয়েছি এবং বীরভূমের চৌহাট্টা বলে একটি গ্রামে প্রধান শিক্ষক হয়ে আমি যোগ দিয়েছিলাম। তা প্রধান শিক্ষক হয়ে যোগ দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি এ পদের সম্পূর্ণ অনুপযুক্ত। আমার কাজ পড়ানো, প্রশাসন নয়। এই জ্ঞান হওয়ার পরই আমি তাড়াতাড়ি চলে আসি, তারপর টিডিবি কলেজে সুযোগ পাই। এই হচ্ছে আমার পড়ানোর ইতিহাস। স্যার টিডিবি কলেজে কত বছর হয়ে গেল আপনার অধ্যাপনা? টিডিবি কলেজে আমি 74 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছিলাম। এর মধ্যে আপনার এই লেখা প্রকাশিত প্রচুর হয়েছে, কবিতা, বিভিন্ন গল্প, প্রবন্ধ। এই লেখার ঝোঁক সেই ছোটবেলা থেকেই ছিল পড়ার সাথে সাথে? হ্যাঁ, পড়ার সাথে সাথে এই লেখার ঝোঁকটা এসেছিল, তবে এটা বেড়ে যায় মোটামুটি ছাত্রদের আগ্রহে। ছাত্ররা জানতে চাইতো, তখন আমাকে লিখতে হতো। ছাত্ররা ভালো হয়েছে বলতো, তখন আমি লেখার উৎসাহ পেতাম। এইভাবেই লেখা হয়। এবং মহাপ্রভু শ্রী চৈতন্যকে নিয়ে আমার মনে আগ্রহ জাগায় এক ছাত্র, গোগলা গ্রামে ওর বাড়ি ছিল, তারাপদ হাজরা। ও বিভিন্ন সূত্র থেকে মহাপ্রভু সম্পর্কে জানতে চাইতো, তখন আমাকে লিখতে হতো। তার ফলে মহাপ্রভু শ্রী চৈতন্য বলে একটি বইও বেরোয়, ওই তারাপদই নিজের আগ্রহে নিজের পয়সাতে সাথে ছাপায়। বইটার ভালো প্রচার হয়েছিল, কিন্তু তেমন বিক্রি হয়নি। মহাপ্রভুর আগ্রহী যারা, তারা অনেকেই এটা নিজের সংগ্রহে রেখেছিল। আর গল্প লেখার পেছনে আমার কিছু বন্ধুস্থানীয় ব্যক্তি আগ্রহ জাগিয়েছিল। তারা জানতে চাইতো এরপর কী হয়, এরপর কী হয়। এর গল্প কিছু লেখা হয়েছিল।
আর কবিতার পেছনেও ছাত্রদেরই আগ্রহ ছিল, তারা লিখতে বলতো, তাদের পত্রিকার জন্য লিখতে বলতো, তখন লেখা হয় এইভাবে কিছু। এবং বাচ্চাদের জন্য যে গল্প, এত গল্প বই বাচ্চাদের জন্য লিখেছেন। হ্যাঁ, তখনও ওটাকে বলা যেতে পারে স্কুল পাঠ্য বলা যেতে পারে, এইভাবে তখন লেখা হয়েছিল ওটা। আর একটি ব্যাকরণ আমি লিখেছিলাম ডক্টর বসুর সহযোগিতায়। নিখিলেশ চক্রবর্তী বলে একজন উৎসাহী আমার দাদাস্থানীয়, তিনি এটার পেছনে মানে কি বলা যাবে পেছনে লেগেছিলেন এবং আমাদের লিখিয়ে তবে ছাড়লেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্যে যাকে সৈয়দ মুস্তাফা আলী বলা হয়, গায়ে কাটা দিওর চাবি, তার পাশেই বসে আছি, স্যারের আশীর্বাদ আমি এখনো পাই। তো এইরকম মানুষ, এত মানুষ, ছাত্র আপনাকে ভালোবাসে, কি বলতে চান? নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভ্যরা, বিশেষ করে কবি, ঔপন্যাসিক, গল্পকার অসীম কুমার মুখোপাধ্যায় খানিকটা ভালোবেসেই আমার লেখার মধ্যে সৈয়দ মুজতবা আলীর কিছু গন্ধ পেয়েছেন। পরবর্তীকালে অনেকেই এই নিয়ে প্রশংসাসূচক মন্তব্যও করেছেন। এর বেশি কিছু নয়, আমি তার পদানকেরও যোগ্য নই। তিনি ছিলেন বহু ভাষাবিদ, অগাধ সমুদ্র, তার কাছে আমি ডোবা, এর বেশি কিছু না। স্যার, একসাথে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, সংস্কৃতির সাহিত্য আপনি কি করে করে উঠতে পারলেন? কি জোর নিয়ে, কি এখনকার যারা রয়েছে নিউ জেনারেশন, তাদেরকে কি আপনি মন্ত্র দিতে চান? ইংরেজি, বাংলা আর সংস্কৃত সাহিত্য আমাকে পড়তে হয়েছিল, কেননা ছাত্রদেরকে পড়াতে হতো। ছাত্রদেরকে ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়াতে হতো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়াতে হতো, এগুলো তখন পাঠ্য ছিল। সেই কারণেই এগুলো কিছু কিছু পড়েছিলাম, কিন্তু এগুলো প্রত্যেকটাই তো অগাধ সমুদ্র। এগুলো আমি ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্তের সান্নিধ্য পেয়েছিলাম অল্প দিন। তাকে আমি বলেছিলাম, একটা জায়গায় তার সম্পর্কে লিখেছিলাম যে বাংলা, ইংরেজি ও সংস্কৃত সাহিত্যের সমুদ্রের কর্ণধার। তো তিনি আমার এই মন্তব্য শুনে ঈষৎ হাস্য করেছিলেন। তো আমিও তাই, এই 3 সমুদ্রের জল ছুঁয়েছি, তার বেশি কিছু নয়। রবীন্দ্রনাথ এক জায়গাতে বলছেন, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, আনমনা যেন দিগ বালিকার, ভাসানো মেঘের ভেলা। কুমুদরঞ্জন মল্লিক বলেছেন, সেই সুখ পাই রামধনু আঁকি, যে সুখ উপজে বিধাতার। রামধনু এঁকে বিধাতা যে সুখ পান, কবিতা লিখে আমি সেই সুখ পাই। তো এদের যা মনে হয়েছে আমারও তাই মনে হয়েছে যে এইগুলো ওই ছেঁড়া পাতা নিয়ে খেলা করা মাত্র, তার বেশি কিছু নয়। আপনি সারা জীবনে তো দিয়েই গেলেন, আপনার কি মনে হয় আপনি নিজে যতটা সম্মান পাওয়া দরকার সেটা পেয়েছেন? আমি সারা জীবন দিয়ে গিয়েছি এটা ভুল কথা, আমি সারা জীবন পেয়েই গিয়েছি। আমি আমার ছাত্রদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে, আমার
সহকর্মীদের কাছ থেকে এবং আমার সংসারের কাছ থেকেও, আমার স্ত্রীর কাছ থেকে, আমার সন্তানদের কাছ থেকে, আমার নাতনির কাছ থেকে শুধু পেয়েছি, দুহাত ভরে সেগুলো গ্রহণ করেছি। বিনিময়ে আমার ধারণা আমি কিছুই দিতে পারিনি। যারা আপনার অগণিত আপনার ভক্ত, আপনার ছাত্র, সন্তান তুল্য, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার যারা সন্তান তুল্য, যারা আমার ছাত্র, যারা আমার স্নেহভাজন, তারা সকলেই সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং নিজের বৃত্তের বাইরে আসবার চেষ্টা করুক। অর্থাৎ নিজের সংসারটুকু নিয়ে যেন চিন্তা না করে, সংসারের বাইরেও তারা যেন অপরের কথা ভাবে, এইটাই কামনা করি। আমরা এতক্ষণ শুনছিলাম টিটিবি কলেজের অধ্যাপক ডক্টর মনোজ চক্রবর্তী, তার জীবন সম্পর্কে, এবং এখন আমরা এসে উপস্থিত হয়েছি স্যারের কথাই আর কি, লোকাল গার্জেন এবং আমাদের সবার ভালোবাসার মানুষ, বিশিষ্ট শিক্ষক, গবেষক, লেখক শ্রী গুণময় ফৌজদার স্যার। আমরা পরপর দেখছি প্রচুর বই এখানে রয়েছে, স্যারের বই। এই বই সম্পর্কে আমাদের স্যার কি বলছেন, স্যারের বই সম্পর্কে একটুখানি জেনে নিন। স্যার এই বইগুলি, স্যারের রচনাগুলি সম্বন্ধে বলার জন্য আমার কাছে গৌতমকে পাঠিয়েছে। প্রথমেই বলি, উনি তো আমার মাস্টারমশাই। স্যারের চরণে আমার আভূমি নতমস্তকে প্রণাম। সমস্ত মাস্টারমশাইকে আমার প্রণাম আমার জীবনের। এবং মাস্টারমশাইদের সম্বন্ধে কিছু বলার আগে আমি স্বামী জ্ঞানালোকানন্দ জি মহারাজের একটি কবিতা থেকে আমি বলছি। নিজ জেনে জানাও জগতে কঠিনের কাঠিন্যেরে করিয়া সহজ, জীবন শিল্পী তুমি কাদার পিণ্ড লয়ে বানাও পুতুল, পুতুলরে করো প্রতিমা। স্যার অর্থাৎ ডক্টর মনোজ চক্রবর্তী আমার অসংখ্য মাস্টারমশাইয়ের মধ্যে প্রিয় মাস্টারমশাই। তিনি আমাকে পুতুল থেকে প্রতিমায় রূপান্তর করেছেন। তাই তার লেখাগুলি, তিনি একাধারে কবি, ঔপন্যাসিক বা কথাকার, গল্পকার, নাট্যকার এবং প্রাবন্ধিক। তার যে সৃষ্টিগুলি, সেই সৃষ্টিগুলি এক এক করে বলা যেতে পারে। তিনি 10টি বই লিখেছেন এবং 2টি বই সম্পাদনা করেছেন। যেমন তার বিখ্যাত বই রবীন্দ্রনাথের উপন্যাস। এখানে তিনি যে সমস্ত প্রবন্ধ রচনা করেছেন, সে যেন তাতে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। তার উপন্যাসখানি নাম উত্তরখাণ্ডব। উত্তরখাণ্ডব উপন্যাসের পটভূমি 72 থেকে 77 কালের 75 সালের যে নকশাল আন্দোলনের প্রেক্ষাপট। স্যারের বিখ্যাত বই রবীন্দ্রনাথের উপন্যাস। এখানে রবীন্দ্রনাথের সমস্ত উপন্যাসগুলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। এই বই সম্পর্কে ডক্টর জীবেন্দ্র সিংহ রায় বলেছেন, এই বইটি শুধু ছাত্র পাঠ্য হয়নি, এই বইটি শিক্ষক পাঠ্য হয়েছে। এতে আমরা অনেকখানি সমৃদ্ধ হয়েছি। তিনি আপাত লঘু কিন্তু বিষয়টি গুরু যে গ্রন্থটি রচনা করেছেন, সেটির নাম ভূত ও গুলিখরের গল্প। সেই
তিনটি মানুষের কথোপকথন কিরকম, দুই গুলিখোর দুজনেই গুলি খেয়েছে, নিয়ে হঠাৎ বেরোইছে রাস্তা দিয়ে, একজন একজনকে বলছে আচ্ছা আজকে এত আলো কেন, চাঁদ উঠেছে নাকি? আরেকজন বললো কিরে চাঁদ কিসের, এটা তো সূর্যের আলো দিনের বেলা। বললো ঠিক আছে তাহলে জিজ্ঞেস করি। পথে একজন পথিককে দেখতে পেল, পথিককে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এখন দিন না রাত বলো তো? বলে আমি ঠিক বলতে পারবো না, আমি এই পাড়ায় নূতন এসেছি। এই স্যারের গল্প, নির্মল হাসির গল্প। এরপর তিনি যে বিখ্যাত কাজটি করলেন, আমরা জানি স্যারের জন্মভূমি বীরভূম, তিনি লিখলেন বীরভূম অতীত ও বর্তমান, বীরভূম জেলার সংস্কৃতি, বীরভূম জেলার সাহিত্য, বীরভূম জেলার ব্যক্তিত্ব, যেন সব কিছু উঠে এসেছে তার এই রচনার মধ্যে দিয়ে। সবচেয়ে আমি বেশি প্রবন্ধ ভালোবাসি স্যারের বিখ্যাত বই রবি প্রদক্ষিণের পথে। এখানে অনেকগুলি প্রবন্ধ আছে, তার মধ্যে একটি প্রবন্ধ স্যার তো ভূমিকায় উল্লেখ করেছেন। এই প্রবন্ধের বইটিতে স্যার আমি যা নই তাই করেছেন। স্যার লিখেছেন আমাকে, স্যার লিখেছেন যে এই বইয়ের নাকি লেখা আমি নাকি স্যারকে লিখতে বলেছিলাম শিক্ষাবিদ রবীন্দ্রনাথ বিষয়ে, তিনি সেটি কিন্তু এখান থেকে লিখেছেন এবং সেটি উল্লেখও করেছেন। এরপর তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন, একটি 6টি নাটক নিয়ে সন্নাটিকা, আরেকটি রচনা করেছেন সেটির নাম হলো ওই সংস্কৃত সাহিত্যের উপর, সেটি হচ্ছে সংস্কৃত কাব্যতত্ত্বে রসবাদ, উদ্ভব ও ক্রমবিকাশ। এটি সংস্কৃত সাহিত্যের প্রতি, সংস্কৃত ভাষার প্রতি তার যে পাণ্ডিত্য এবং তার মনীষা তা প্রকাশিত হয়েছে। এছাড়া স্যার বেশ কিছু কবিতা লিখেছেন, সেই কবিতার নাম হচ্ছে কিছু কবিতা, সেই কিছু কবিতার একটি সংকলন করেছেন। এরপর করেছেন মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্য, এটিও করেছেন। এর প্রচ্ছদটি অঙ্কন করেছেন স্যারের অভিন্ন হৃদয় বন্ধু, ভীষক বন্ধু ডক্টর অধ্যাপক দুলাল সিংহ রায়। তার এই ছবিটি, তিনি যে একজন চিত্রকর, দুলালবাবুর যে চিত্রশিল্পের পরিচয় আমাদের শিয়ারশোল শ্রীরামকৃষ্ণ চেতনা সংঘের সমস্ত ছবিগুলি, মহাপুরুষদের সমস্ত ছবিগুলি তিনি অঙ্কন করেছেন। এতদ অঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্যারের আঁকা ছবি আছে। এই সেই মহাপ্রভু শ্রী চৈতন্য, এই ছবিটি ওই দুলাল স্যারের আঁকা। এরপর স্যার এঁকেছে যে বইটি আমরা সবশেষে পেয়েছি স্যারের 22শে শ্রাবণ অন্যান্য প্রবন্ধ। এখানে এই বইটি স্যার উৎসর্গ করেছেন আমাকে এবং স্যারের অসংখ্য 4-5টি ছাত্রের মধ্যে আমাকে এবং আমারই বন্ধুবর মদনমোহন ঘোষকে। স্যার লিখেছেন, এই বইটি যখন আমার হাতে এলো দেখছি স্যার লিখে দিয়েছেন কি, স্যার লিখে দিয়েছেন পরম স্নেহাস্পদ আমার লোকেল গার্জেন ও যখের ধনের অত্যন্ত্র প্রহরী গুণময় ফৌজদারকে আশীর্বাদ সহ মনোজ চক্রবর্তী 10/5/24। স্যার আমাকে কেন যে যখের ধন আগলে আছি, স্যারের এইসব সম্ভার, রচনা সম্ভার সব আমি সংগ্রহ করে রেখেছি। আরেকটি কথা বলা দরকার, স্যার শুধু প্রবন্ধ নিবন্ধই লেখেন না, স্যার অসাধারণ সব রম্য রচনা লেখেন। যে রম্য রচনাগুলি আমাদের এতদ অঞ্চলের সাহিত্য পত্রিকাগুলোই এবং আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যে শাখার মুখপাত্র যে অরণি, তাতেও কিন্তু প্রকাশিত হয়। আমরা অরণির একটি সংকলনও প্রকাশ করেছি, সেখানেও স্যারদেরকে রেখেছি। স্যারদের তো কাছে আমরা যেমন প্রিয়, আমরা যেন তাদের আলোয় আলোকিত। তাই তাদের কাছে, তাদের সম্বন্ধে আমরা কি বলবো, কতটুকু বলতে চাই। তাই পরিশেষে স্যারের একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কৃতজ্ঞ অকৃতজ্ঞ কবিতা। না, কোনো কৃতজ্ঞতা নয়। কলসি কি কৃতজ্ঞ হয় কুমোরের কাছে? রঙ্গমঞ্চে যেসব পুতুল নাচে তারা বাজিকরের নিকট
অস্তিত্বের দুই তট, ছাপিয়ে প্রবল বেগে যন্ত্রণার ঢেউ বয়ে যায়, তার জন্যে দায়ী নয় কেউ। আমি ভাগ্যবান যে এই স্যারদেরকে আমি খুব কাছ থেকে পেয়েছি এবং তাদের পায়ের কাছে বসে আমি শিক্ষা লাভ করেছি। ডক্টর রামদুলাল বসু সম্পর্কে লিখেছিলাম, ডক্টর মনোজ চক্রবর্তী সম্পর্কেও আমি লিখেছি, কিন্তু স্যার আমায় বলেছিলেন এটা এখন প্রকাশ করো না। তবুও পশ্চিম বর্ধমান জেলার ব্যক্তি ও ব্যক্তিত্ব এই নিয়ে একটি সংকলন আমাদের শ্রদ্ধেয় তারাপদ হাজরা করতে চেয়েছিলেন, সেটি আরব্ধ থেকে গেল এবং পরবর্তীকালে স্যার আমাকে বলেছিলেন এটা এখন আর তুমি ছাপায়ও না। তো স্যারের সেই কথা রক্ষার জন্যে সে লেখা আমার কাছে আজও আছে বা থাকবে। আজ গৌতম স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, তাই আমি স্যারের এই সম্বন্ধে কিছু বললাম। বিরাট সমুদ্রের মধ্যে সেই এক কণা জল আমি যেন তুলতে পারলাম, স্যার সম্বন্ধে কি আমি সব বলতে পারি? এই যে জীবন ও সৃষ্টি বিষয়ে এই যে আলোকপাত গৌতম যে করল, আপনাদের যারা স্যারের ছাত্রছাত্রী তো আছেন বা আছে, বা যারা এই অঞ্চলের মানুষ, তাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটি আশা করি সকলেই জানাবেন এবং সকলকে ধন্যবাদ। আপনি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা যারা দেখছেন তারাও সবাই প্রার্থনা করুন স্যারের জন্য, যে স্যার এরকমই যেন আপনি সুস্থ সবল থাকতে পারেন এবং তার সাথে আপনার লেখনী যেন এইভাবেই আমরা আপনার লেখা পাই এবং আর নতুন নতুন বই প্রকাশিত হোক, এটাই চাই স্যার। আপনি ভালো থাকুন স্যার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার আজকে এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।